ভাবো তো ভবিষ্যতে যদি কখনো এমন একটা পরিস্থিতি চলে আসে যখন দেখা গেল পৃথিবী মানুষের বসবাসের অযোগ্য হয়ে উঠেছে। তখন মানবজাতিকে সমগ্র মহাকাশের মধ্যে থেকে মানুষের বসবাসযোগ্য অন্য একটা গ্রহ খুঁজে বের করতে হবে। তো এমনই একটা সিনেমার গল্প নিয়ে আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি। তো চলো শুরু করা যাক আমাদের আজকের মুভির এক্সপ্লেনেশন। তো সিনেমার শুরুতে ভবিষ্যতের এমন একটা সময়কালকে দেখানো হয় যখন কিনা পৃথিবী থেকে ধান, গম বা অন্যান্য সকল শস্য পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে। এখন পৃথিবীর মাটিতে শুধুমাত্র ভুট্টা ছাড়া আর কোনো কিছুই চাষ করা সম্ভব নয়। আর কিছু বছরের মধ্যে এটাও বন্ধ হয়ে যাবে, কেননা পৃথিবী খুব দ্রুতই গ্রিন হাউস ইফেক্টের প্রভাবে তার উর্বরতা হারিয়ে ফেলছে। এখন পর্যাপ্ত পরিমাণ গাছপালার অভাবে বাতাসে ধূলিকণার পরিমাণও অনেক গুণ বেড়ে গেছে, যার কারণে এখন মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় বিশাল আকৃতির ধূলিঝড় দেখা যায়। এই কারণে বর্তমানে পৃথিবীর মানুষকে সবসময় মাস্ক ব্যবহার করতে হয়। এরকমই আরো বিভিন্ন কারণে বর্তমানে পৃথিবীর মানুষের জীবন একেবারে দুষ্কর হয়ে উঠেছে। তো এরপরে আমরা এই সিনেমার প্রধান চরিত্র কুপারকে দেখতে পাই। কুপার এক সময় নাসার পাইলট ছিল, কিন্তু সে এখন চাকরি বাকরি হারিয়ে চাষাবাদ করছে। নাসা এমন একটা সংস্থা ছিল যারা কিনা মহাকাশ নিয়ে গবেষণা করত, কিন্তু এখন এই কঠিন মুহূর্তে যেখানে মানুষের কাছে ঠিকভাবে খাওয়া দাওয়া করার টাকাটুকুও নেই, সেখানে নাসার মতো এত ব্যয়বহুল প্রতিষ্ঠানগুলোকে চালিয়ে রাখা নিতান্তই বিলাসিতা, যার কারণে নাসার মতো বড় বড় প্রতিষ্ঠানগুলোকে বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে। এরপরে দেখানো হয় কুপার তার নিজের বাড়িতে মেয়ে মার্ভ, তার ছেলে টম এবং তার শ্বশুর ডোনাল্ডের সঙ্গে থাকে। মার্ক পড়াশোনায় অনেক ভালো ছিল এবং বিজ্ঞান নিয়ে ওর আগ্রহটাও অনেক বেশি ছিল, কিন্তু অপরদিকে টম পড়াশোনায় একেবারেই দুর্বল ছিল। এজন্য কুপারকে একদিন টমের স্কুল থেকে ডেকে পাঠায়। ওখানে যাওয়ার পরে স্কুল কর্তৃপক্ষ কুপারকে জানায় যে টম স্কুল শেষ করার পরে আর কলেজে ভর্তি হতে পারবে না, কারণ বর্তমানে পড়াশোনার খরচ আকাশ ছোঁয়া, যে কারণে সরকার শুধুমাত্র মেধাবী স্টুডেন্টদেরকেই কলেজে পড়ার সুযোগ দিয়ে থাকে এবং বাকিদেরকে কৃষিকাজে নিয়োগ করা হয়, যাতে করে বর্তমানে যে খাদ্য সংকট চলছে তার মোকাবেলা করা যায়। এগুলো শোনার পরে কুপারের একটু মনটা খারাপ হয়ে যায়, যার কারণে সে তার মেয়ে এবং ছেলেকে সাথে করে বেসবল খেলা দেখতে আসে। কিন্তু বেসবল খেলা শুরু হওয়ার সাথে সাথেই সেখানে একটা বিশাল আকৃতির ধূলিঝড় শুরু হয়ে যায়, যার কারণে কুপারদেরকে সঙ্গে সঙ্গে বাড়িতে ফিরে আসতে হয়। বাড়িতে ফেরার পরে কুপার মার্ফের ঘরের মধ্যে একটা জায়গায় ধুলোর কিছু বিশেষ রকমের প্যাটার্ন দেখতে পায়। একটু আগে হওয়া ঝড়ের কারণে যদিও সম্পূর্ণ ঘরে ধুলো ছড়িয়েছিল, কিন্তু কোনো একটা অদ্ভুত কারণে ওই একটা বিশেষ জায়গা জুড়ে ধুলোর কিছু লাইনের সৃষ্টি হয়েছিল। এটা দেখার পরে মার্ভ তার বাবাকে বলে এটা নিশ্চয়ই ওই ভূতের কাজ। আসলে মার্ভ ভাবতো যে ওর রুমে একটা ভূত রয়েছে যে কিনা সবসময় তার বুক শেলফ থেকে বই ফেলে দেয়। এতে কুপা সারা রাত ধরে ওই ঘরের মধ্যে তৈরি হওয়া লাইনগুলো পর্যবেক্ষণ করতে থাকে এবং সে এটা খুঁজে বের করার চেষ্টা করে যে ওই ধুলোর লাইনগুলো কিভাবে সৃষ্টি হয়েছে আর বুক শেলফ থেকে বইগুলোই বা কিভাবে বারবার পড়ে যায়। এরপরে দেখানো হয় সকাল হয়ে গেছে এবং মার্ভ এসে দেখে ওর বাবা এখনো ওখানে বসে ওই ধুলোর লাইনগুলো দেখছে। কুপার মার্ভকে বলে ওই বইগুলো ভূতের কারণে নয়, গ্র্যাভিটির কারণে পড়ছিল এবং এই লাইনগুলোও গ্র্যাভিটির কারণেই সৃষ্টি হয়েছে। এর সাথে সে এটাও খেয়াল করে দেখে যে ঘরের যে জায়গাতে ধুলোর লাইনগুলো সৃষ্টি হয়েছে শুধু সেই জায়গাতেই গ্র্যাভিটি কাজ করছে, আর মাঝখানের যে ফাঁকা জায়গাগুলো ছিল সেখানে কোনো রকম গ্র্যাভিটি কাজ করছিল না। লাইনগুলো অনেকক্ষণ পর্যবেক্ষণ করার পরে সে এটা বুঝতে পারে এগুলো আসলে বায়োনারি কোডের মাধ্যমে পাঠানো একটা মেসেজ। তোমাদের বলে দিই, বায়োনারি কোড হলো আসলে কম্পিউটার অথবা ইলেকট্রনিক ডিভাইসের ভাষা। এরপরে ধুলোর লাইনের সাহায্যে তৈরি হওয়া ওই বায়োনারি মেসেজকে ডিকোড করার পরে কুপার বুঝতে পারে ওখানে আসলে একটা বিশেষ স্থানের ঠিকানা দেওয়া রয়েছে। এরপরে কুপার তার মেয়েকে নিয়ে ওই ঠিকানায় পৌঁছে যায়, আর ওখানে পৌঁছানোর পরে দেখতে পায় জঙ্গলের মধ্যে বিশাল সুরক্ষা ব্যবস্থা নিয়ে ওই জায়গাটাকে চারদিক থেকে ঘিরে রাখা হয়েছে। ওখানে ওদের দেখার সাথে সাথেই সুরক্ষা কর্মীরা এসে ওদের ধরে ভিতরে নিয়ে যায় এবং ভিতরে যাওয়ার পরে কুপার ডক্টর ব্র্যান নামের একজন ব্যক্তিকে দেখতে পায়। ডক্টর ব্র্যান এবং কুপার দুজনেই দুজনকে আগে থেকেই চিনত, কেননা তারা দুজনেই একসময় নাসাতে একসঙ্গে কাজ করত। তো এরপরে দেখানো হয় ওখানে ডক্টর ব্র্যানের সঙ্গে আরো বেশ কয়েকজন ছিল। তারা সকলেই কুপারকে জিজ্ঞাসা করে যে সে এখানকার ঠিকানাটা কিভাবে পেল। এটা তো পৃথিবীর সব থেকে সুরক্ষিত জায়গাগুলোর মধ্যে থেকে একটা এবং এই জায়গাটা পৃথিবীর বাকি মানুষদের কাছ থেকে অনেক গোপনে রাখা হয়েছে। তো এতে কুপার তাদেরকে সবকিছু খুলে বলে যে তাদের ঘরের মধ্যে গ্র্যাভিটির কারণে তৈরি হওয়া লাইনের মাধ্যমে তারা কিভাবে এই জায়গার ঠিকানাটা পেয়েছে। এরপরে কুপার ডক্টর ব্র্যানের সাথে কথা বলে বুঝতে পারে এই পুরো জায়গাটাই আসলে নাসার হেডকোয়ার্টার। এতে কুপার একটু অবাকই হয়, কেননা
নাসার মতো বড় বড় সংস্থাগুলোকে প্রায় আজ থেকে 10 বছর আগে বন্ধ করে দেওয়া হয়েছে। এতে কুপার ডক্টর ব্র্যানের কাছে এই সম্পর্কে জিজ্ঞাসা করলে ডক্টর ব্র্যান কুপারকে বলে যে পৃথিবীর অন্য মানুষের কাছে নাসা বন্ধ হয়ে গেছে ঠিকই, কিন্তু তারা এখনো গোপনে একটা সেকেন্ডারি প্ল্যানেট আর্থ খোঁজার কাজ করছে, যাতে করে পৃথিবীর মানুষরা ওই গ্রহে যায় তাদের জীবন আবারও নতুনভাবে শুরু করতে পারে। কেননা আমাদের বর্তমান পৃথিবীতে আর আগামী কিছু বছরের মধ্যে অক্সিজেন লেভেল একেবারেই কমে যাবে এবং মানুষের জন্য এই পৃথিবীতে সার্ভাইভ করা একদম অসম্ভব হয়ে পড়বে আগামী কিছু বছরের মধ্যেই। এতে কুপার ডক্টর ব্র্যানকে বলে, আমাদের সৌরজগতের মধ্যে তো এমন অন্য কোনো গ্রহ নেই যেখানে মানব জাতি তাদের জীবন আবারও নতুনভাবে শুরু করতে পারবে। আর আজ পর্যন্ত মানুষের বসবাসযোগ্য অন্য যে সকল গ্রহগুলো খুঁজে পাওয়া গেছে সেগুলো তো পৃথিবী থেকে অনেক আলোকবর্ষ দূরে, যেখানে আমাদের বর্তমান প্রযুক্তির সাহায্যে পৌঁছানো একেবারেই অসম্ভব। এতে ডক্টর ব্র্যানের সাথে থাকা একজন সায়েন্টিস্ট কুপারকে বলে এটা সম্ভব, কেননা আজ থেকে প্রায় 48 বছর আগে শনি গ্রহের পাশে একটা ওয়ার্ম হোলের সৃষ্টি হয়েছে, যার সাহায্যে আমরা ওই সকল গ্রহে খুব সহজেই পৌঁছে যাব যে সকল গ্রহে আমাদের বর্তমান প্রযুক্তির সাহায্যে যেতে লক্ষ লক্ষ বছর সময় লাগবে। এরপরে ডক্টর ব্র্যান বলে, আমরা অলরেডি 10 বছর আগে ওই ওয়ার্ম হোলের সাহায্যে 13 জন নভোচারীকে অন্য গ্যালাক্সিতে পাঠিয়ে দিয়েছি, যাতে করে তারা পৃথিবীর মতো অন্য আরেকটা গ্রহ খুঁজে বের করে পৃথিবীতে সিগন্যাল পাঠাতে পারে। তো এরপরে ডক্টর ব্র্যান বলে, আমরা যে 13 জন নভোচারীকে পাঠিয়েছিলাম তাদের প্রত্যেকের কাছেই একটা অ্যাডভান্স রোবট রয়েছে, যার সাহায্যে তারা যদি মানুষের বসবাসযোগ্য অন্য আরেকটা গ্রহ খুঁজে পায় ওই রোবটকে অন করে তারা পৃথিবীতে সিগন্যাল পাঠাতে পারবে। তো এরকমই 3টা গ্রহ থেকে বর্তমানে সিগন্যাল পাওয়া যাচ্ছে, যার জন্য তারা আবারও নতুন করে আরেকটা মিশন শুরু করতে যাচ্ছে, যেই মিশনের কাজ হবে ওই 3টা গ্রহর মধ্যে থেকে কোন গ্রহটা মানুষের বসবাসের সব থেকে বেশি উপযোগী সেটা খুঁজে বের করা। এরপরে ডক্টর ব্র্যান কুপারকে বলে যে আমি চাই যে তুমি এই মিশনে পাইলট পদে যুক্ত হও, কেননা এই মুহূর্তে তোমার থেকে অভিজ্ঞ অন্য কোনো পাইলট আমাদের কাছে নেই। এতে কুপার ডক্টর ব্র্যানকে বলে যে আমরা যদি সেখানে গিয়ে মানুষের বসবাসযোগ্য অন্য আরেকটা গ্রহ খুঁজে পাই সেক্ষেত্রে কি হবে। তো এতে ডক্টর ব্র্যান বলে, এক্ষেত্রে আমাদের কাছে দুটো প্ল্যান রয়েছে। প্ল্যান 1 হচ্ছে যে তুমি এখন যে হেডকোয়ার্টারের মধ্যে রয়েছো এটা আসলে বিশাল একটা স্পেসশিপ। যদি আমরা মানুষের বসবাসযোগ্য অন্য আরেকটা গ্রহ খুঁজে পেয়ে যাই সেক্ষেত্রে আমরা এই বিশাল স্পেসশিপে করে অনেক মানুষকে সঙ্গে নিয়ে ওই নতুন গ্রহের লক্ষ্যে রওনা দিব। কিন্তু এতে একটা সমস্যা রয়েছে, যেহেতু স্পেসশিপটা অনেক ভারী সেজন্য এই স্পেসশিপটাকে স্পেসে নিয়ে যাওয়ার জন্য আমাকে গ্র্যাভিটির একটা সূত্র সমাধান করতে হবে, যে সূত্রের ডাটাটা ব্ল্যাক হোলের মধ্যে পাওয়া যাবে। এরপরে ডক্টর ব্র্যান কুপারকে এটা জানায় যে যে নতুন 3টা গ্রহ খুঁজে পাওয়া গেছে এই 3টা গ্রহই একটা ব্ল্যাক হোলের কাছে অবস্থিত। যদি কুপার ওই গ্রহগুলোতে পৌঁছে কোনোভাবে ব্ল্যাক হোলের ডাটাটা পৃথিবীতে পাঠিয়ে দিতে পারে ডক্টর ব্র্যানের কাছে, তাহলে ডক্টর ব্র্যান গ্র্যাভিটি সূত্রের সমাধান করে ফেলতে পারবে এবং এই বিশাল স্পেসশিপটাকে নিয়ে স্পেসে ওই নতুন গ্রহের লক্ষ্যে রওনা হতে পারবে। আর যদি কোনোভাবে এই সূত্রের সমাধান না করতে পারে সেক্ষেত্রে সেকেন্ড প্ল্যান এটা হচ্ছে যে কুপাররা যেই স্পেসশিপে করে ওই 3টা গ্রহে যাবে ওই স্পেসশিপে কুপারদের সাথে 5000 হিউম্যান অ্যাম্বিউল পাঠানো হবে। হিউম্যান অ্যাম্পিউল বলতে বোঝানো হয়েছে মানুষের ডিম্বাণু, যার সাহায্যে তারা ওই গ্রহে পৌঁছে খুব সহজেই অনেকগুলো মানুষের জন্ম দিতে পারবে। আর এইভাবে ওই নতুন গ্রহে মানবজাতি আবারও তাদের নিজের জীবন শুরু করতে পারবে। কুপার ডক্টর ব্র্যানের এসব কথা শোনার পরে কুপার এই মিশনে যেতে রাজি হয়ে যায়, কিন্তু এতে ওর মেয়ে মার্ফ ওর উপরে অনেক রেগে যায়, কেননা ও চাইছিল না যে ওর বাবা এই মিশনে যাক, কেননা মার্ফ ওর বাবাকে প্রচন্ড পরিমাণ ভালোবাসত। আর এই মিশনে গেলে ওর বাবা আবারও পৃথিবীতে জীবিত অবস্থায় ফিরে আসতে পারবে কিনা এমন কোনো নিশ্চয়তা ছিল না। এতে কুপার মার্ফকে এই মিশনের গুরুত্ব সম্পর্কে বোঝায় এবং যাওয়ার জন্য মার্ফকে রাজি করিয়ে নেয়। এর পরের দিন সকালে কুপার মিশনে যাওয়ার আগে মার্ফের সাথে আবারও দেখা করে। এবারে মার্ফ ওর বাবাকে বলে, এতদিন ধরে গ্র্যাভিটির কারণে আমার ঘরের মধ্যে যেই বইগুলো পড়ে যাচ্ছিল তার মাধ্যমে আরও একটা মেসেজ এসেছে যেখানে বলা হয়েছে স্টে, অর্থাৎ থেকে যাও। আর মার্ফও চায় না যে ওর বাবা এই মিশনে যাক। এতে কুপার মার্ফকে আবারও বুঝিয়ে বলে, আমি অবশ্যই তোমার কাছে আবারও ফিরে আসব, কিন্তু আমি আবারও যখন ফিরে আসব তখন হয়তো আমার এবং তোমার বয়স একই রকম হয়ে যাবে, কেননা আমি মহাকাশের মধ্যে যখন ক্রায়োস্লিপের মধ্যে থাকবো অথবা কোনো ব্ল্যাক হোলের আশেপাশে থাকবো এতে পৃথিবীর তুলনায় আমার সময় অনেক ধীরে চলবে।
এর কারণে আমি আবারও যখন পৃথিবীতে ফিরে আসব তখন হয়তো দেখা যাবে তুমি আর আমি একই বয়সের হয়ে গেছি। এরপরে কুপার তার একটা ঘড়ি মার্ভকে দিয়ে দেয় এবং প্রমিস করে যে যখন তাদের বয়স একই হয়ে যাবে তখন সে আবারও মার্ভের কাছে ফিরে আসবে। এরপরের সিনে দেখা যায় কুপার আরো 3জন সদস্যের সাথে এই মিশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। এরপরে বেশ কিছুদিন মহাকাশে যাত্রা করার পরে তারা শনি গ্রহের পাশে অবস্থিত ওই ওয়ার্ম হোলের কাছে পৌঁছে যায়। আর ওই ওয়ার্ম হোলের সাহায্যে তারা অন্য আরেকটা গ্যালাক্সিতে পৌঁছে যায়। আর ওই গ্যালাক্সিতে পৌঁছে তারা সকলে মিলে সিদ্ধান্ত নেয় যে যে 3টা গ্রহ থেকে তাদের কাছে সিগন্যাল আসছিল তার মধ্যে থেকে পৃথিবীর সবথেকে কাছে যেই গ্রহটা অবস্থিত মিলার্স প্ল্যানেট, সেখানে তারা সবার আগে যাবে। কিন্তু এখানে একটা সমস্যা ছিল, মিলার্স প্ল্যানেটটা গার্গেন্ডুয়া নামক একটা ব্ল্যাক হোলের খুবই কাছে অবস্থিত, যার জন্য এই গ্রহে গ্র্যাভিটেশনাল পুল অনেক বেশি এবং অতিরিক্ত গ্র্যাভিটির কারণে এখানে সময় অনেক ধীরে চলে। এই গ্রহে কাটানো 1 ঘন্টা পৃথিবীতে কাটানো 7 বছরের সমান। এরপরে তারা ঠিক করে তাদের মধ্যে থেকে মিলার্স নামের একজন এই স্পেসশিপে থেকে যাবে এবং ব্ল্যাক হোলের থেকে ডাটা কালেক্ট করে পৃথিবীতে পাঠানোর চেষ্টা করবে এবং বাকি 3জন ছোট্ট একটা স্পেসশিপে করে মিলার্স প্ল্যানেটে যাবে এবং সেখানে পর্যবেক্ষণ করে দেখবে যে গ্রহটা আসলেই মানুষের বসবাসের উপযোগী কিনা। কিন্তু তারা গ্রহে পৌঁছানোর পরে দেখতে পারে সম্পূর্ণ গ্রহটাই আসলে 2 ফুট পানির নিচে ডুবে আছে, যার কারণে তারা বুঝতে পারে এই গ্রহটা কোনোভাবেই মানুষের সার্ভাইভের জন্য উপযোগী নয়। এতে কুপার জিজ্ঞাসা করে তাহলে ডক্টর মিলার্স কেন এই গ্রহে আসার পরে এখনো মেসেজ পাঠিয়ে যাচ্ছে যে এই গ্রহ মানুষের বসবাস উপযোগী। এতে তারা সকলেই ডক্টর মিলার্সের জন্য খোঁজ করা শুরু করে এবং একটু খোঁজাখুঁজি করার পরে তারা ডক্টর মিলার্সের স্পেসশিপের ভাঙা অংশ খুঁজে পায়। এতে এমিলি সেই ভাঙা অংশগুলোকে তাদের কাছে নিয়ে আসতে শুরু করে। আর এগুলো করার সময় তারা খেয়াল করে তাদের থেকে অনেক দূরে একটা বিশাল পাহাড় রয়েছে। এমিলি ধীরে ধীরে ওই পাহাড়ের দিকে যেতে শুরু করে, কিন্তু কিছুক্ষণ পরেই তারা বুঝতে পারে এটা আসলে পাহাড় নয়, বরং এটা একটা বিশাল বড় পানির ঢেউ, যেটা কিনা গার্গেন্ডুয়া নামক ব্ল্যাক হোলের গ্র্যাভিটেশনাল পুলের কারণে বিশাল পাহাড়ের আকৃতি ধারণ করেছে এবং এই বিশাল আকৃতির পানির ঢেউটা খুব দ্রুতই তাদের দিকে ধেয়ে আসছে। এটা ঠিক পাওয়ার সাথে সাথেই কুপার তাদেরকে স্পেসশিপে ফিরে আসতে বলে। এমিলি শেষ মুহূর্তে কোনোভাবে স্পেসশিপে চলে আসলেও তাদের মধ্যে থাকা অন্য আরেকজন এই ঢেউয়ের কারণে ভেসে যায় এবং ওখানেই মারা যায়। এরপরে দেখা যায় এই ঢেউয়ের কারণে তাদের স্পেসশিপের মধ্যে পানি ঢুকে গেছে এবং এই পানি বের না করা পর্যন্ত তারা এই গ্রহ থেকে বের হতে পারবে না। এরপরে কুপার এমিলির কাছে জিজ্ঞাসা করে যে ডক্টর মিলার তো এই গ্রহে আসার সঙ্গে সঙ্গে এটা বুঝে গিয়েছিলেন যে এই গ্রহ মানুষের বসবাসের উপযোগী নয়, কিন্তু তিনি তবুও এত বছর ধরে কেন পৃথিবীতে সিগন্যাল পাঠাচ্ছিলেন। এতে এমিলি বলে এটা হয়তো হয়েছে এই গ্রহের সঙ্গে পৃথিবীর সময়ের পার্থক্যের জন্য। এই গ্রহটা ব্ল্যাক হোলের খুব কাছে অবস্থিত হয়, এই গ্রহের সময় অনেক ধীরে চলছে, যার কারণে হয়তো ডক্টর মিলার কিছুক্ষণ আগে এই গ্রহে পৌঁছেছে এবং কিছুক্ষণ আগে সে পৃথিবীতে সিগন্যাল পাঠিয়েছে, যে সিগন্যালগুলো আমরা সময়ের পার্থক্যের জন্য এত বছর ধরে পাচ্ছি। আর এখানে আমাদের এই মুভির প্রথম পার্টটা শেষ হচ্ছে। আর গাইজ, এটা হচ্ছে আমার মুভি এক্সপ্লেনেশনের প্রথম ভিডিও, যেখানে আমি চেয়েছিলাম আমার সব থেকে ফেভারিট মুভিটা এক্সপ্লেন করার জন্য। তো তোমরা সকলে একটু সাপোর্ট করার চেষ্টা করো তোমাদের এই ভাইটাকে। আর এই মুভির সেকেন্ড পার্টটা আমি আগামীকাল অথবা আগামী পরশুদিন আপলোড করে দেওয়ার চেষ্টা করব। তো সেকেন্ড পার্টটাও দেখে নিও। সেকেন্ড পার্টটাতে কিন্তু তোমরা অনেক মজা পাবা এই মুভিতে। এরপর স্পেসশিপে সকল পানি বের করার পরে ওদের ওই গ্রহ থেকে এন্ডিউরেন্সে যাওয়ার জন্য প্রায় 3 ঘন্টারও বেশি সময় লেগে যায়। এরপরে তারা যখন এন্ডিউরেন্স নামের ওই স্পেসশিপে পৌঁছায়, তার রোমিলি নামে তাদের যেই সাথীকে স্পেসশিপে রেখে এসেছিল তার বয়স অনেক বেড়ে গেছে এবং সে এখন বুড়ো হয়ে গেছে। রোমিলি ওদের বলে আমি তো ভেবেছিলাম তোমরা হয়তো আর ফিরে আসতে পারবে না, তোমাদের ফিরে আসতে 23 বছর 4 মাস 8 দিন সময় লেগে গেছে। এই সময়ের মধ্যে তোমাদের বাড়ি থেকে অনেকগুলো মেসেজ এসেছে, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। কুপার তার নিজের জীবন থেকে 23 বছর হারিয়ে ফেলে অনেক কান্না করতে থাকে এবং সে তার পরিবারের পাঠানো মেসেজগুলো ধীরে ধীরে চেক করতে থাকে। মেসেজগুলো দেখে কুপার অনেক ইমোশনাল হয়ে পড়ে। এত বছরের মধ্যে তার ছেলে তাকে অনেকগুলো মেসেজ পাঠিয়েছে, যেখান থেকে সে জানতে পারে তার ছেলের এখন বিয়ে হয়ে গেছে এবং তার একটা ছেলেও হয়েছে। কিন্তু এত বছরের মধ্যে ওর মেয়ে মার্ফোকে শুধুমাত্র একবারই মেসেজ করেছে এবং এই মেসেজটা ও সেই সময় করেছিল যখন কিনা মার্ফ ওর বাবার বয়সী হয়ে গিয়েছিল।
কেননা কুপার পৃথিবী থেকে আসার সময় মার্ফকে বলেছিল যখন ও আর ওর বাবা একই বয়সী হয়ে যাবে তখন ওর বাবা আবারও পৃথিবীতে ফিরে আসবে, এবং মেসেজগুলো থেকে সে জানতে পারে মার্ফ এখন ডক্টর ব্র্যানের সাথেই থাকে এবং সেও এখন নাসার একজন বড় সায়েন্টিস্ট। এসব কিছু দেখে কুপার অনেক ইমোশনাল হয়ে পড়ে। এরপরে আমরা দেখতে পাই এন্ডুরেন্সের মধ্যে ওরা তিনজন বসে ওরা ভাবছিল যে বাকি যে দুটো গ্রহ থেকে সিগন্যাল আসছে তার মধ্যে থেকে তারা কোন গ্রহে আগে যাবে। তাদের কাছে অন্য যে দুটো গ্রহ থেকে সিগন্যাল আসছিল তার মধ্যে একটি হচ্ছে ডক্টর ম্যানের গ্রহ আর অপরটি হচ্ছে ডক্টর অ্যাডমানের গ্রহ। এবং বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পরে তারা সিদ্ধান্ত নেয় যেহেতু ডক্টর ম্যানের গ্রহটা কাছে রয়েছে তাই তারা ডক্টর ম্যানের গ্রহে আগে যাবে এবং তারা যাওয়ার জন্য প্ল্যান মতো কাজ শুরু করে দেয়। অপরদিকে আমাদের পৃথিবীর দৃশ্য দেখানো হয়। পৃথিবীর অবস্থা এখন আগের থেকে আরো খারাপ হয়ে গেছে এবং বাতাসে অক্সিজেনের পরিমাণও অনেক কমে গেছে। এরই সাথে আমাদের দেখানো হয় ডক্টর ব্র্যানও এখন অনেক অসুস্থ হয়ে পড়েছে এবং সে প্রায় মৃত্যুর দ্বার প্রান্তে। এরপরে আমাদের দেখানো হয় মৃত্যুর আগে ডক্টর ব্র্যান মার্ফকে বলে, এতদিন ধরে আমি তোমাকে একটা মিথ্যে কথা বলেছি, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। আসলে তোমার বাবা যে মিশনটাতে গেছে সেখানে আসলে কোনো প্ল্যান এই ছিলই না, অর্থাৎ পৃথিবীতে বেঁচে থাকা অন্য সকল মানুষদের নিয়ে অন্য গ্রহে যাওয়া কোনোভাবেই সম্ভব না। আর এজন্য মানুষের বসবাস উপযোগী নতুন কোনো গ্রহ খুঁজে পেলে তাদের প্ল্যান বি অনুযায়ী 5000 ডিম্বাণু নিয়ে ওই গ্রহে থেকে যেতে হবে। এবার এত বছর পরে এসব কথা শুনে মার্ফ অনেক অবাক হয়ে পড়ে। ছোটবেলা থেকে সে যেসব কথাগুলোকে সত্য মনে করত সে সবগুলোই আসলে মিথ্যে ছিল। এতে মার্ফ জিজ্ঞাসা করে, আমার বাবা কি এসব কিছু জানতেন? কিন্তু এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে ডক্টর ব্র্যান মারা যায়। আর এখন মার্ফ মনে করে ওর বাবা আসলে এই সব কিছু সম্পর্কে আগে থেকেই জানতো এবং সে তাদেরকে এই পৃথিবীতে একা রেখেই সারা জীবনের জন্য চলে গেছে। আর এর সাথে সাথে মার্ফ ওর বাবাকে একটা ভিডিও মেসেজ পাঠায়, যে মেসেজে ও বলেছিল, আমি প্রফেসর ব্র্যানের কাছ থেকে এখন সব সত্যিটা জেনে গেছি। প্ল্যান এ বলে আসলে কখনোই কোনো কিছু ছিল না, তুমি আমাদের এখানে একা রেখে সারা জীবনের জন্য চলে গেছো। কিন্তু মার্ফের মেসেজটা কুপারদের কাছে পৌঁছানোর আগে ওরা ডক্টর ম্যানের গ্রহের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর সেখানে পৌঁছানোর পরে তারা দেখতে পায় ডক্টর ম্যান সিগন্যাল পাঠানোর পরে একটা স্লিপিং চেম্বারের মধ্যে ঘুমিয়ে গেছে। এরপরে তারা সকলে মিলে ডক্টর ম্যানকে জাগিয়ে তোলে। ডক্টর ম্যান জাগার পরে তাদেরকে জানায় এই গ্রহটা মানুষের বসবাসের জন্য খুবই উপযোগী, কেননা এই গ্রহটাতে পৃথিবীর তুলনায় 80% গ্র্যাভিটি রয়েছে এবং মানুষের বেঁচে থাকার জন্য এখানে পর্যাপ্ত পানি এবং অক্সিজেনও রয়েছে। এরপরে তারা খেয়াল করে ডক্টর ম্যানের সাথে থাকা সেই রোবটটি ওখানে ভেঙে পড়ে আছে। এই বিষয়ে তারা ডক্টর ম্যানকে জিজ্ঞাসা করলে ডক্টর ম্যান তাদেরকে বলে রোবটটা কিছু যান্ত্রিক ত্রুটির কারণে তাকে শুধু ভুল ইনফরমেশন দিচ্ছিল, এই কারণে সে রোবটটাকে বাধ্য হয়ে বন্ধ করে দিয়েছে। এসব চলাকালীন এমিলির কাছে থাকা অন্য রোবটটির কাছে নাসার তরফ থেকে মার্ফের পাঠানো সেই ভিডিও মেসেজটা চলে আসে। আর মার্ফের ভিডিও মেসেজ থেকে তারা যখন এইসব কিছু সম্পর্কে জানতে পারে তারা সকলেই অনেক অবাক হয়ে যায়, কেননা তারা এতদিন ধরে জানতো যে প্ল্যান এ রয়েছে। এমনকি এমিলি নিজেও জানতো না তার বাবা আসলে তাকে প্ল্যান এ সম্পর্কে মিথ্যে বলেছে। এসব কথা শুনে কুপার ঠিক করে ও আর এই বিষয়ে কাজ করবে না এবং সে পৃথিবীতে ফিরে যাবে তার মেয়ের সঙ্গে দেখা করতে। এতে সকলে ঠিক করে কুপার পৃথিবীতে ফিরে যাবে আর বাকি তিনজন এখানে থেকে এই গ্রহটা আরো ভালোভাবে পর্যবেক্ষণ করবে। যাওয়ার আগে কুপার ডক্টর ম্যানকে বলে, আমি এই গ্রহ থেকে যাওয়ার আগে আপনি যে জায়গাগুলো চেক করেছেন আমি সেগুলো একবার দেখে যেতে চাই। এরপরে দেখা যায় ডক্টর ম্যান কুপারকে একটু দূরে নিয়ে গিয়ে ওর স্যুট থেকে ট্রান্সমিটারটা খুলে নিয়ে কুপারকে একটি গভীর খাদে ফেলে দেয়, যাতে করে কুপার যেন ওর টিমের সাথে আর যোগাযোগ করতে না পারে। এবার ডক্টর ম্যান কুপারকে জানায় এই গ্রহটা আসলে কোনোভাবেই মানুষের বসবাসের উপযোগী না এবং সে এতক্ষণ ধরে মিথ্যে কথা বলছিল এবং সে বারবার পৃথিবীতে মিথ্যে সিগন্যাল পাঠাচ্ছিল, যাতে করে পৃথিবী থেকে যখন কেউ এই গ্রহটা চেক করতে আসবে সে যাতে তাদের সাথে আবারও পৃথিবীতে ফিরে যেতে পারে। এরপরে দেখা যায় ডক্টর ম্যান কুপারকে ওখানে ফেলে রেখে ওদের একটি স্পেসশিপ নিয়ে এন্ডিউরেন্সের কাছে ফিরে আসছিল, কিন্তু সেই স্পেসশিপ চালানোয় দক্ষ না হয় সেই এন্ডিউরেন্সের সাথে একটি দুর্ঘটনা ঘটিয়ে ফেলে এবং সে সেখানেই মারা যায়। এরই সাথে এন্ডিউরেন্সেরও অনেক ক্ষতি হয়ে যায়। এদিকে দেখা যায় কুপার কোনোভাবে ওই গর্ত থেকে বেরিয়ে এসেছে আর সে তার টিমমেটদেরকে ডক্টর ম্যানের সকল সত্যিটা বলে দেয় এবং তারা তাড়াতাড়ি করে ওদের স্পেসশিপ নিয়ে এন্ডিউরেন্সের কাছে ফিরে আসে। কিন্তু তারা দেখতে পায় একটু আগে ঘটা দুর্ঘটনার কারণে এন্ডিউরেন্সের অনেক ক্ষতি হয়ে গেছে এবং এটা নিয়ে আর কোনোভাবে পৃথিবীতে ফেরত যাওয়া সম্ভব না। তারা কোনোভাবে এন্ডিউরেন্সে ফিরে আসে এবং তারা ঠিক করে তারা এখন ডক্টর অ্যাডম্যানের গ্রহে যাবে।
কিন্তু তারা দেখতে পায় ডক্টর অ্যাডম্যানের গ্রহে যাওয়ার জন্য তাদের স্পেসশিপে যথেষ্ট পরিমাণ ফিউল নেই। এতে কুপার ঠিক করে ওরা অ্যাডম্যানের গ্রহে পৌঁছানোর জন্য গার্গেন্ডুয়া নামক ব্ল্যাক হোলের গ্র্যাভিটির সাহায্য নেবে, যাকে বিজ্ঞানের ভাষায় স্লিংশট বলে। অর্থাৎ ওরা গার্গেন্ডুয়া নামক ওই ব্ল্যাক হোলের সম্পূর্ণ ভেতরে যাবে না, বরং গার্গেন্ডুয়া নামক ওই ব্ল্যাক হোলের মাধ্যাকর্ষণ শক্তি কাজে লাগিয়ে ওদের স্পেসশিপের গতি বাড়িয়ে নেবে। এবং তারা এটা ঠিক করেছে তারা ব্ল্যাক হোলের চক্কর কাটার সময় তাদের কাছে থাকা একটি রোবট ব্ল্যাক হোলের মধ্যে ফেলে দেবে, যাতে করে তাদের কাছে ব্ল্যাক হোলের ডাটাটা চলে আসে, যাতে করে ডক্টর ব্র্যান এতদিন ধরে গ্র্যাভিটির যে সূত্রের উপরে কাজ করছিল সেটা যাতে সফল হয়ে যায়। প্ল্যান অনুযায়ী তারা গার্গেন্ডুয়া নামক ওই ব্ল্যাক হোলের চারিদিকে একটা চক্কর মারতে থাকে এবং শেষ পর্যায়ে এসে তারা এন্ডুরেন্সের ইঞ্জিনটা অন করে দেয় এবং একই সাথে তাদের কাছে থাকা একটি রোবটকে তারা ওই ব্ল্যাক হোলের মধ্যে ফেলে দেয়। কিন্তু ওজন বেশি হওয়ার কারণে এন্ডুরেন্স ব্ল্যাক হোলের মাধ্যাকর্ষণ শক্তির রেডিয়াসের বাইরে যেতে পারছিল না। এতে কুপার আর কোনো উপায় না পেয়ে সে তার নিজের স্পেসশিপটা এন্ডুরেন্সের থেকে আলাদা করে নেয় এবং সেও ব্ল্যাক হোলের মধ্যে চলে যেতে থাকে। এতে করে এন্ডুরেন্সের ওজন কমে যাওয়ার কারণে সেটা তার ইঞ্জিনের পাওয়ারকে কাজে লাগিয়ে শেষ পর্যন্ত ব্ল্যাক হোলের রেডিয়াসের বাইরে চলে আসে। কুপার আসলে এটা করেছিল কেননা সে জানতো এন্ডুরেন্সের ওজন বেশি হওয়ার কারণে এটা ব্ল্যাক হোলের রেডিয়াসের বাইরে যেতে পারবে না। এই কারণে সে নিজেকে স্যাক্রিফাইস করে যাতে করে এমিলি অ্যাডম্যানের গ্রহে পৌঁছে প্ল্যান বি অনুযায়ী মানব জাতিকে আবারও বাঁচিয়ে তুলতে পারে। এদিকে দেখা যায় কুপার ধীরে ধীরে ব্ল্যাক হোলটার আরো ভিতরে চলে আসে এবং দেখতে দেখতে ওর স্পেসশিপটা ধ্বংস হয়ে যায়। কিন্তু আজবভাবে কুপার একটি টেসারেক্টের মধ্যে এসে পড়ে এবং সেখানে আসার পরে একটু আগে তারা যেই রোবটটিকে ব্ল্যাক হোলের মধ্যে ফেলে দিয়েছিল সেটার সাথে ওর যোগাযোগ স্থাপন হয়ে যায় এবং ওই রোবটটা কুপারকে জানায় সে একটা 5th ডাইমেনশনাল স্পেসে চলে এসেছে। কুপার এই বিষয় সম্পর্কে রোবটটিকে জিজ্ঞাসা করলে রোবটটি বলে এটা হয়তো কোনো অ্যাডভান্স সিভিলাইজেশন এখানে রেখে গেছে। এটা শুনে কুপার অনেক অবাক হয়ে যায়। 5th ডাইমেনশনাল স্পেস হলো আসলে টাইম এবং গ্র্যাভিটি দিয়ে তৈরি অনেক বড় একটা জায়গা। এমনকি এখানে টাইম এবং গ্র্যাভিটিকে স্পর্শও করা সম্ভব এবং সময়কে আগে পিছে করে ভবিষ্যৎ এবং অতীতেও যাওয়া সম্ভব। এবার কুপার খেয়াল করে এই সম্পূর্ণ জায়গাটা আসলে একটা বিশাল বড় বইয়ের লাইব্রেরির মতো দেখতে। সে একটু চেষ্টা করার পরে দেখতে পায় সে সময়ে অতীতে চলে এসেছে এবং সে সেখানে তার মেয়ে মার্ভকে দেখতে পায়। সে অনেক চিৎকার করে তার মেয়ে মার্ভের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু কোনোভাবে সে সফল হয় না। মার্ভ তার কোনো কথাই শুনতে পারে না। এতে সে গ্র্যাভিটিকে কাজে লাগিয়ে মার্ভের রুমে থাকা বুকশেলফের থেকে কিছু বই ফেলে দিয়ে মার্ভের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে। এটা সেই সময়টা যখন কিনা মার্ভ মনে করতো ওর রুমে আসলে কোনো ভূত আছে, যেই কিনা তার বুকশেলফের থেকে বইগুলো ফেলে দিত। এখানে কুপার বুঝে যায় মার্ভের সাথে যোগাযোগ করার একমাত্র উপায় হচ্ছে গ্র্যাভিটি, কেননা গ্র্যাভিটি টাইমকে এফেক্ট করতে পারে এবং খুব সহজেই এক সময় থেকে অন্য সময়ে যাতায়াত করতে পারে। এবং সে মাধ্যাকর্ষণ শক্তিকে কাজে লাগিয়ে মার্ভের রুমে ধুলোর মাধ্যমে ওই বাইনারি কোডের মেসেজটা তৈরি করে দেয়, যেখান থেকে ওরা নাসার হেডকোয়ার্টারের ঠিকানাটা পেয়েছিল। এখান থেকে কুপার বুঝে যায় মার্ভের রুমে সেই ভূতটা আসলে সে নিজেই ছিল এবং সে এটা বুঝে যায় অ্যাডভান্স সিভিলাইজেশনের ওই প্রাণীগুলো হয়তো ইচ্ছে করে হয়তো ব্ল্যাক হোলের মধ্যে থাকা এই টেসারেক্টটা মার্ভের রুমের সাথে কানেক্ট করে রেখেছে, কেননা তারা হয়তো জানতো কুপার একদিন এখানে এসে পৌঁছাবে এবং তারা হয়তো এটাও জানতো যে মার্ভ বড় হয়ে একদিন অনেক বড় সায়েন্টিস্ট হবে এবং তারাই মানব জাতিকে বাঁচানোর জন্য শনি গ্রহের পাশে ওই ওয়ার্ম হোলটাও রেখে গিয়েছিল। এখন কুপারের রোবটের কাছে যেহেতু ব্ল্যাক হোল সম্পর্কে সকল ডাটা ছিল, তাই সে মার্ভের কাছে এই ডাটাগুলো পৌঁছানোর চেষ্টা করতে থাকে, যাতে করে মার্ভ যেন এই তথ্যগুলো নিয়ে ডক্টর ব্র্যানের সেই মাধ্যাকর্ষণ শক্তির সূত্রটা সমাধান করতে পারে আর প্ল্যান একে কাজে লাগিয়ে যেন পুরো মানব জাতিকে বাঁচিয়ে নিতে পারে। এরপরে সে মার্ভকে ব্ল্যাক হোলের ডাটাটা দেওয়ার জন্য একটু ভবিষ্যতে চলে আসে, যখন কিনা মার্ভ একজন বড় সায়েন্টিস্ট হয়ে গেছে। এখানে সে খেয়াল করে বুকশেলফের উপরে সেই ঘড়িটা আছে যেটা কিনা সে এই মিশনে আসার আগে মার্ভকে দিয়ে এসেছিল। এবার সে মাধ্যাকর্ষণ শক্তিকে কাজে লাগিয়ে ঘড়ির কাটার মাধ্যমে ওই রোবটটির সাহায্যে বাইনারি কোড হিসাবে ব্ল্যাক হোলের সকল ডাটা মার্ভের কাছে পৌঁছে দেয়। আর ঘড়ির মধ্যে থেকে এই তথ্যগুলো পাওয়ার সময় মার্ভ খুব ভালোভাবে বুঝে যায় এগুলো তার বাবার কাজ। আর নিজের বাবার কাছ থেকে ব্ল্যাক হোলের সকল তথ্য পাওয়ার পরে মার্ভ ব্ল্যাক হোলের সেই সূত্রটা সমাধান করে ফেলে। ফলে তারা এখন প্ল্যান এ অনুযায়ী নাসার সেই বড় স্পেসশিপটার মাধ্যমে পৃথিবীর বাকি মানুষদের বাঁচিয়ে নিতে পারবে। অপরদিকে দেখা যায় মার্ভের কাছে ওই ব্ল্যাক হোলের ডাটাটা পৌঁছানোর সাথে সাথে ওই টেসারেক্টটা ধ্বংস হয়ে যেতে থাকে, কিন্তু এরপরে খুব আজবভাবে বাকি
মহাকাশচারীরা কুপারকে বাঁচিয়ে একটা হসপিটালে নিয়ে আসে। আর ওখানে কুপারের জ্ঞান ফেরার পরে সে জানতে পারে তার বয়স এখন 124 বছর হয়ে গেছে। আসলে কুপার যেহেতু ওই ব্ল্যাক হোলের মধ্যে থাকা টেসারেক্টের মধ্যে ছিল, তাই সেখানে সময় পৃথিবীর তুলনায় অনেক ধীরে চলছিল। এই কারণে তার বয়স এখনো অনেক বেড়ে গেছে। আর এর সাথে সে জানতে পারে তারা এখনো অনেক বড় একটা স্পেসশিপের মধ্যে রয়েছে এবং এই স্পেসশিপটার নাম হচ্ছে কুপার স্টেশন, যেটা কিনা মার্ভ মাধ্যাকর্ষণ শক্তির সূত্রটা সমাধান করার পরে তার নামে বানিয়েছিল। এরপরে কুপার সেখান থেকে বেরিয়ে দেখতে পায় এই পুরো স্পেসশিপটা আসলে পৃথিবীর আদলে বানানো হয়েছিল এবং সেখানে পৃথিবীর মতোই গ্র্যাভিটি রয়েছে। এখন সে তার মেয়ে মার্ভের সাথে দেখা করতে গেলে দেখতে পায় তার মেয়ে মার্ভ এখন অনেক বুড়ি হয়ে গেছে। আসলে ব্ল্যাক হোল এবং পৃথিবীর সময়ের পার্থক্য অনেক বেশি হওয়ার কারণে মার্ভ কুপারের অনেক আগেই বুড়ি হয়ে গেছে। আর এত বছর পরে তারা একে অপরকে দেখে অনেক খুশি হয় এবং মার্ভর বাবাকে বলে, আমি জানতাম তুমি আমার কাছে একদিন ঠিকই ফিরে আসবে। এভাবে কিছুক্ষণ কথা বলার পরে মার্ভ কুপারকে বলে, আমি চাই তুমি এখন এখান থেকে চলে যাও, কেননা আমি আর হয়তো কিছুক্ষণের মধ্যে মারা যাব। আর কোনো বাবারই তার সন্তানের মৃত্যু দেখা উচিত না। আর এখান থেকে কুপার জানতে পারে এমিলি সেদিন ডক্টর অ্যাডম্যানের গ্রহে পৌঁছে গিয়েছিল আর এই গ্রহের জলবায়ুটা মানুষের বসবাসের খুবই উপযোগী ছিল। আর এখানে মার্ভ কুপারকে বলে ডক্টর অ্যাডম্যানের গ্রহে গিয়ে নতুন করে আবারও জীবন শুরু করতে, কেননা সেখানে কেউ তার জন্য অপেক্ষা করছে। এই কথাগুলো শুনে কুপার একটা স্পেসশিপ নিয়ে এমিলির কাছে যাওয়ার জন্য রওনা হয়। অ্যান্ড এরই মাধ্যমে আমাদের এই অসাধারণ সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়। তো তোমাদের কার কার কাছে এই সিনেমার এক্সপ্লেনেশনটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এখন থেকে ইনশাল্লাহ আমি সপ্তাহে একটা করে সায়েন্স ফিকশন মুভির এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করব। আর তোমরা যারা ড্রামা এক্সপ্লেনেশন পছন্দ করো, অর্থাৎ চাইনিজ এবং কোরিয়ান রোমান্টিক ড্রামা, তাদের জন্য কিন্তু সপ্তাহে 3টা করে ভিডিও থাকবে। সো অবশ্যই তোমাদের এই ভাইটাকে সাপোর্ট করো। তো দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকো। আল্লাহ হাফেজ।